নমস্কার, আমি অভিজিৎ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। দেখুন, মিউচুয়াল ফান্ডে তো আমাদের বিনিয়োগ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, ফান্ড সিলেকশন কিভাবে করা উচিত। সাধারণত সবাই ভেবে থাকে যে ফান্ড সিলেকশনটা তো কোনো ব্যাপারই নয়, গুগলে সার্চ করব, সবচেয়ে ভালো রিটার্ন যেগুলো দিচ্ছে সেগুলোতেই ইনভেস্টমেন্ট করে দেব। কিন্তু বাস্তব ব্যাপারটা হলো আরও অনেক কিছু রয়েছে যেটার উপর ভিত্তি করে আপনাকে ফান্ড সিলেকশন করা উচিত। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, যখন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যাচ্ছেন, তখন আপনার প্রথম কাজ হচ্ছে ভালো ফান্ড সিলেক্ট করা। ভালো ফান্ড সিলেক্ট কিভাবে করব, কিভাবে করা উচিত, স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। দেখুন, ফান্ড সিলেকশনের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্কিম সিলেকশন, আরেকটা হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েশন। স্কিম সিলেকশনের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মূলত দেখতে হবে। একটা হচ্ছে কোন ফান্ড আছে যারা কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিচ্ছে, আর সেকেন্ড হচ্ছে আমি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছি তার রিস্ক কতটা আছে। পোর্টফোলিও ক্রিয়েশনের সময় আপনাকে কি দেখতে হবে, যে এএমসির মাধ্যমে আমি ইনভেস্টমেন্ট করছি তার কোয়ালিটি, আর একটা দেখতে হবে ডাইভার্সিফিকেশন। বিষয়গুলো আস্তে আস্তে আসছে। দেখুন, সাধারণ ক্ষেত্রে এটা প্রায় 100 জনের মধ্যে 95 জনই এটা করে থাকেন। সেটা হচ্ছে যখনই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন, তখন কি করেন, তখন গুগলে সার্চ করেন বেস্ট পারফর্মিং ফান্ড কোনটা, সেটা দেখে জাস্ট সেখানে ইনভেস্টমেন্ট করে দেন। যেমন দেখুন, এই স্লাইডে আমরা দেখাচ্ছি 2020 সালে 1 থেকে 5 পর্যন্ত যে ফান্ড ছিল অ্যাকর্ডিং টু রিটার্ন, সেই ফান্ডগুলো পরবর্তীকালে দেখুন 2021, 22, 23, 24 কোথাও কিন্তু 1 থেকে 5-এর মধ্যে আর র্যাঙ্কিংয়ে আসতে পারেনি। কেন? কারণ এগুলো ঠিক করা হয়েছে মূলত পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন। তার মানে ধরুন আমি মনে করছি যে গত 3 বছরে কোন কোন ফান্ড সবচেয়ে ভালো, সেক্ষেত্রে আমি কি করব, আজ থেকে 3 বছর আগের ন্যাব আর আজকের ন্যাব, এই দুটোর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা চলে গেলাম। আজকে দেখলাম, 7 দিন পরে যদি আবার দেখি তাহলে কিন্তু অন্য রেজাল্ট আসবে, তার 7 দিন পরে অন্য রেজাল্ট। এই যে পয়েন্ট টু পয়েন্ট সিলেকশন, এটাতে কিন্তু আপনাকে পরিষ্কার চিত্র দেবে না। পরিষ্কার চিত্র না দিলে কি হবে, আজকে আপনি যে ফান্ডে আছেন 2 দিন পরে করবেন কি স্কিপ করে, যখন দেখলেন এই ফান্ড পারফর্ম করছে না, অন্য ফান্ডে চলে গেলেন। 3 দিন পরে আবার অন্য ফান্ডে চলে গেলেন। এইভাবে শুধু ফান্ডে ঘুরতেই থাকতে হবে, ভালো ফান্ড কিন্তু আপনি পাবেন না। দেখুন, পরের স্লাইডে দেখুন, এরকম যারা করে থাকে সাধারণত, আমি একটা অ্যাভারেজ দেখাচ্ছি, ক্যাটাগরি অ্যাভারেজ যেখানে 12.78%, সেখানে যারা পারফরমেন্সকে চেস করে তারা কত পেয়েছে, 11.11%। তার মানে আপনি যদি পারফরমেন্সকে চেস করতে যান তাহলে আলটিমেট আপনি অ্যাভারেজে যা রিটার্ন তার চেয়েও কম পাচ্ছেন। ভালো রিটার্ন তো ছেড়েই দিন, কারণ আপনি কি করছেন, সবসময় বেস্ট পারফর্মিং ফান্ড খুঁজছেন, আজকে এটা, কালকে ওটা, পরশু ওটা, এইভাবে ঘুরে ঘুরে আলটিমেট কিন্তু রিটার্ন ভালো আসছে না। তাহলে রিটার্ন ভালো পেতে গেলে আমাকে কি করতে হবে, এর এক স্টেপ ওপরে উঠতে হবে। সেটা কি, রোলিং রিটার্ন। রোলিং রিটার্নটা কি, ধরুন এই স্লাইডে দেখুন, আমি 2 বছরের রোলিং রিটার্ন বের করার চেষ্টা করছি। আমি কি করেছি, 2015 সাল থেকে 2024 সাল টোটাল ডেটা নিয়েছি। 15 থেকে 17 পর্যন্ত একটা অবজারভেশন নিয়েছি, 16 থেকে 18, 17 থেকে 19, 18 থেকে 20, এইভাবে প্রত্যেক 2 বছরের রিটার্ন আমি বের করেছি। টোটাল অবজারভেশন পেয়েছি কটা, 8টা। এবার এই 8টা অবজারভেশনকে আমি 8 দিয়ে ভাগ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 2 বছরের রোলিং রিটার্ন। রোলিং রিটার্ন কনসেপ্টটা কি, এখানে দেখুন 2015 থেকে 2024 এই ডেটাটা আমরা নিয়েছি এবং আমরা বের করার চেষ্টা করছি 2 বছরের রোলিং রিটার্ন। তাহলে আমি কি করেছি, 2015 থেকে 17 পর্যন্ত একটা রিটার্ন বের করেছি, 16 থেকে 18, 17 থেকে 19, এইভাবে প্রত্যেক 2 বছরের রিটার্ন বের করেছি। আলটিমেট আমার টোটাল অবজারভেশন এসছে 8টা। এই 8টা অবজারভেশনকে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে বেসিক্যালি আমি যেটা পাবো সেটা হচ্ছে 2 বছরের রোলিং রিটার্ন। আপনি যদি আরও অ্যাডভান্স স্টেজে করতে পারেন, প্রতিদিনের রিটার্ন যদি বের করতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন। এটা কিন্তু অনেক সাইন্টিফিক, আপনাকে অনেক অ্যাকুরেট রেজাল্ট দেবে। কেন বলছি সেটা দেখুন, এখানে আমরা একটা
দুটো জিনিসের মধ্যে একটা কম্পারিজন দেখাচ্ছি, পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আর রোলিং রিটার্ন। টোটাল 5খানা স্কিম নেওয়া হয়েছে। আপনি দেখুন 1 বছর এবং 3 বছরে যখন পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন দেখছি তখন দেখলাম 2 নাম্বার স্কিমটা সবচেয়ে ভালো। কিন্তু যখনই আমি রোলিং রিটার্ন দেখছি তখন আমি কি দেখছি, 1 বছরের ক্ষেত্রে স্কিম নাম্বার 5 সবচেয়ে ভালো, আর 3 বছরের ক্ষেত্রে স্কিম নাম্বার 4 সবচেয়ে ভালো। তার মানে বুঝতে পারছেন কত আকাশ পাতাল পার্থক্য হচ্ছে। এবার আপনার পক্ষে যদি এইভাবে রোলিং রিটার্ন বের করা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনি ভুল ডেটার উপর বেস করে আপনার ফান্ড সিলেকশন করছেন। এটা গেল 1 নাম্বার প্রসেস। 2 নাম্বার প্রসেস কি, আপনি যে ফান্ডটা নিয়েছেন আপনাকে দেখতে হবে সেই ফান্ডটার ড্রডাউন কতটা আছে, নিচের দিকে নামার চান্স কত। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। দেখুন এখানে আমরা 3টে স্কিম নিয়েছি, স্কিম 1, স্কিম 2, স্কিম 3, এবং এই 3টে স্কিম 10 বছরের আমরা একটা ডেটা নিয়েছি। সেই 10 বছর আমরা দেখার চেষ্টা করছি এই 10 বছরের মধ্যে কোন স্কিম কতবার নেগেটিভ পারফরমেন্স করেছে। স্কিম 1 10 বছরের মধ্যে 4 বার নেগেটিভ দিয়েছে, একেবারে নিচের দিকে দেখুন, আলটিমেট 40% ড্রডাউন আছে। স্কিম 2-র ক্ষেত্রে কি আছে, 10 বছরের মধ্যে 2 বার, তার মানে 20% ড্রডাউন। স্কিম 3-র ক্ষেত্রে 10 বছরে 5 বার, 50% ড্রডাউন। এবার বলুন দেখি কোনটা আমাদের নেওয়া উচিত? ডেফিনেটলি স্কিম 2, কারণ এক্ষেত্রে ড্রডাউন হচ্ছে মাত্র 20%, অন্য ক্ষেত্রে 40%, 50%। তার মানে স্কিম সিলেকশনের ক্ষেত্রে এটা কিন্তু 2 নাম্বার ক্রাইটেরিয়া, যেখানে আমি দেখব আলটিমেট ড্রডাউন কোন সিলেকশন কোন স্কিমের সবচেয়ে কম। এরপরে আমাকে কি দেখতে হবে, এরপরে দেখতে হবে এএমসি। এটা কিন্তু ভীষণ ভাইটাল। আপনাকে এএমসি টেস্ট করার জন্য কি কি দেখা উচিত? প্রথম দেখা উচিত তারা ফান্ডটা ম্যানেজ করছে কিভাবে, তাদের প্রসেসটা কি। সেকেন্ড কি দেখা উচিত, তারা যে রিসার্চ করছে সেই রিসার্চ টিমে কজন রয়েছে, একজন মানুষ নাকি একটা টিম। ধরুন একজন মানুষ রিসার্চ টিমটা পুরোটাই কন্ট্রোল করছে, কোনো কারণে তিনি যদি অন্য এমসিতে চলে যান তাহলে কিন্তু ফান্ডের যে পারফরমেন্স সেটা কিন্তু এফেক্টেড হয়। সেকেন্ড আপনাকে কি দেখতে হবে, কিভাবে রিস্ক ম্যানেজ করছে। ফান্ড তো আলটিমেট আমাকে রিটার্ন দিতে গেলে রিস্ক ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার আছে। এবার এগুলোকে যদি আপনি খুব গভীরভাবে পর্যবেক্ষণ না করেন তাহলে কিন্তু এমন হতে পারে আপনি এমন একটা এএমসিতে ইনভেস্টমেন্ট করেছেন যেটা লং টার্মে আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। কিন্তু ভাবুন দেখি, ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 44-45টা এএমসি আছে। আপনার আমার পক্ষে প্রত্যেকটা এএমসিতে গিয়ে গিয়ে এগুলো চেক করা সম্ভব? সম্ভব নয়। পরে কি করতে হবে পরে আসছি। এবার আসি পরের পয়েন্টে। এর পরের পয়েন্ট কি আছে? এর পরের পয়েন্ট হচ্ছে ডাইভার্সিফিকেশন। এই যে 3টে পয়েন্ট আমরা পরপর করলাম, একটা হচ্ছে রোলিং রিটার্ন দেখলাম, 2 নাম্বার হচ্ছে ড্রডাউন দেখলাম, 3 নাম্বার হচ্ছে এএমসি টেস্ট করলাম, 4th হচ্ছে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন মানে কি, আমার টাকাটা যাতে অনেক কিছুর মধ্যে থাকে। কেন? কারণ দেখুন প্রত্যেকটা সময় এক এক সময় এক একটা সেক্টর কাজ করে, এক এক সময় এক ধরনের ফান্ড কাজ করে। তাহলে কি কি আছে এর মধ্যে দেখতে হবে আমাকে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, আমার টাকাটা যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। এরপরে কি আছে, কিছু ফান্ড অ্যাক্টিভলি ম্যানেজ হয়, কিছু প্যাসিভলি, কিছু রুল বেসড। কখন কোনটা কাজ করবে কেউ জানে না। তাহলে আমাকে এমনভাবে পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে যাতে সব কিছু আমার ভিতরে থাকে। একটা উদাহরণ দেখি, দেখুন 2009 থেকে 2024 সালের ডেটা। দেখুন 2009 সালে সবচেয়ে ভালো পারফরমেন্স কি দিয়েছে, স্মল ক্যাপ, তারপরে কি মিড ক্যাপ, তারপরে কি স্মল, তারপরে হচ্ছে লার্জ ক্যাপ। অথচ দেখুন 2010-এ গিয়ে পুরো চেঞ্জ হয়ে গেছে, মিড ক্যাপ হচ্ছে টপ পারফর্মার, 2011-তে গিয়ে লার্জ ক্যাপ। এইভাবে প্রতিটা বছর কিন্তু ফান্ডগুলো চেঞ্জ হতে থাকে, একবার লার্জ ক্যাপ, একবার মিড ক্যাপ, একবার স্মল ক্যাপ, এইভাবে ঘুরতে থাকে। তার মানে আপনার টাকার অ্যালোকেশন সব জায়গায় থাকা উচিত। আরেকটা জিনিস দেখুন, এখানে 2005 থেকে 2023-এর ডেটা দেখাচ্ছি। এক একটা সময় এক একটা সেক্টর রোটেশন হচ্ছে, কখনো এফএমসিজি ভালো কাজ করছে, কখনো আইটি করছে, কখনো ব্যাংক করছে, কখনো ফার্মা করছে। তার মানে প্রপার ডাইভার্সিফিকেশনও কিন্তু ভীষণ জরুরি। এখন প্রশ্ন হচ্ছে এই সব কিছু করে একজন সাধারণ মানুষের পক্ষে ফান্ড সিলেক্ট করা কি সম্ভব? হতে পারে সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি এটা অসম্ভব। 99% মানুষ যেটা করেন সেটা হচ্ছে লাস্ট 2 বছর, 3 বছর, 5 বছর সবচেয়ে ভালো যে পারফর্ম করছে সেখানে ইনভেস্টমেন্ট করে দেয়, কিন্তু লং টার্মে কিন্তু তাতে আপনার ওয়েলথ ক্রিয়েট হবে না।
প্রফেশনালি যারা ম্যানেজ করছেন তাদের সাথে আপনার অবশ্যই বসা উচিত, তাদের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে এইভাবে ফান্ড সিলেকশন করা অসম্ভব প্রায়। এবার আপনি চিন্তা করুন, আপনি মিউচুয়াল ফান্ডে অলরেডি হয়তো ইনভেস্টমেন্ট করে রেখেছেন, আপনি কি আদৌ এইভাবে করেছেন? যদি না করে থাকেন একবার ভাবুন কি করা উচিত। পুরো বিষয়টা আলোচনার পর একটা জিনিস তো পরিষ্কার, যে ফান্ড সিলেকশন অত সহজ বিষয় নয়। আপনাকে প্রফেশনালি ম্যানেজ করতে হবে এবং তার জন্য একজন অভিজ্ঞ মানুষের দরকার। কোনো পরামর্শ যদি আপনার লাগে বা কখনো মনে হয় যে কোন ফান্ডে যাওয়া উচিত, কিভাবে সিলেকশন করা উচিত, স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার রয়েছে, নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে, আপনি বহু মানুষ আছে যাদের এই তথ্যগুলো জানা দরকার, অনুগ্রহ করে তাদেরকে প্রত্যেককে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যে মুহূর্তে নতুন একটা ভিডিও আসবে সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পাবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।